আমাদের আমাদের হচ্ছে দুইটা বিজনেস, একটা এগ্রিকালচার এবং আরেকটা হচ্ছে সফটওয়্যার বিজনেস আর কি, আইটি বিজনেস। তো দুইটা ওকে। মিলাই আমাদের হচ্ছে ইয়ারলি টার্নওভার 1 কোটি প্লাস। তো হুম। এই হচ্ছে অবস্থা। এখন আমাদের বিজনেসের ভিতরে হচ্ছে গরুর যে মানে এগ্রিকালচারের যেটা, সেটা হচ্ছে গরু বেসড, এবং কিছু ক্রপও আমাদের হয়। কিছু সিডস নিয়ে কাজ করি, যেমন হচ্ছে আপনার আহ যে সমস্ত সিডস আছে সেগুলো নিয়ে কাজ করি। আর আমরা মূলত একটা প্রোডাক্ট আছে যেটাকে বেশি ফোকাস করি, সেটা হচ্ছে আপনার সার, গোবরের যে সারটা হয়, বিশেষ করে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট। সেটাকে আমরা বিভিন্ন বড় বড় এগ্রিকালচার কোম্পানিগুলোর সাথে শেয়ার করি, লাইক কাজী ফার্মস, এই ধরনের যারা যারা আছে আর কি, তাদেরকে আমরা এগুলো দিই। চা বাগানে মূলত আমাদের বেশি এই প্রোডাক্টটা চলে। এইগুলো হচ্ছে আপনার গরুর গোবর থেকে তৈরি হয়। আচ্ছা, যাই হোক, আমাদের টোটাল এই হচ্ছে পোর্টফোলিও, এবং আমাদের আইটি বিজনেসের যেটা, সেটা হচ্ছে তো একটা মেজর ক্লায়েন্ট হচ্ছে স্কুল কলেজগুলো। তো সব মিলাই জি, এই হচ্ছে অবস্থা। এখন আমাদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে। জি, আমি বুঝতে পারছি। আমি এমন ভাবে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব যাতে আসলে এটা সবার জন্য উপকার হয়, সবাই বুঝে। আচ্ছা, প্রথম যে বিষয়টা আপনাদের জানা উচিত সবার, সেটা হচ্ছে যে L1 ভিসাটা হচ্ছে একটা কোম্পানি যে কোনো ধরনের বিজনেস করুক না কেন, একটা কোম্পানি হতে হবে। নট সোল প্রোপ্রাইটারশিপ, নট ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, এটা না, একটা কোম্পানি। সে একটু মিউট করবেন সবাইকে প্লিজ, মডারেটর যারা আছেন। একটা কোম্পানি যখন যে কোনো দেশে বিশ্বের ভালো করে, যে কোনো বিজনেসে ভালো করে বলতে ভালো রেভিনিউ করে, তখন আমেরিকান গভর্নমেন্ট তাকে 1 বছরের জন্য, আমেরিকাতে প্রথমে 1 বছরের জন্য দেয়া হয় L1। 1 বছরের জন্য তাকে বিজনেস এক্সপ্যানশন করা বা সেকেন্ড অফিস ওপেন করার মাধ্যমে 1 বছরের জন্য একটা ভিসার ব্যবস্থা রেখেছে। তাহলে আপনি কি বিজনেস করতেছেন বাংলাদেশে, এটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে আপনার একটা কোম্পানি আছে, এবং একটা কোম্পানির স্ট্রাকচার আছে, এবং কোম্পানিতে রেভিনিউ আছে। নাম্বার ওয়ান ফ্যাক্ট। তাহলে আপনি আমেরিকাতে বিজনেস এক্সপেনশন করার জন্য সেকেন্ড অফিস ওপেন করতে পারবেন। ওপেন করার মাধ্যমে আপনি এখন একজন এমপ্লয়িকে ট্রান্সফার করতে পারবেন আপনার মেইন কোম্পানি থেকে ওই সেকেন্ড কোম্পানিতে। এই ভিসাটাই হচ্ছে L1 ভিসা। তো সেক্ষেত্রে আপনি যদি নিজে এমপ্লয়ি হন বা আপনি ওনার হন, আপনি এমপ্লয়ি হিসেবে ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনার একজন ম্যানেজারিয়াল এমপ্লয়িকে ট্রান্সফার করতে পারবেন। ইট হ্যাজ টু বি ম্যানেজার এন্ড অ্যাবভ। আমি যদি আমার যে এক্সিস্টিং বিজনেস আছে, এই বিজনেসটা যদি আমি ওইখানে ইউএসএ তেও শুরু করতে চাই, ধরেন লাইক সেম প্রোডাক্ট সেম ইয়ে, আচ্ছা, তাহলে কি মানে এটা কি অ্যাডভান্টেজ বেশি দিবে, নাকি আমি আবার ওখানে যে যে কোনো ধরনের বিজনেস শুরু করবো? আচ্ছা, গুড প্রশ্ন। এটাও সবার প্রশ্ন, এটাও আমি অ্যান্সার দিয়ে দিই, তাহলে সবাই একবারে পেয়ে যাবে। আপনাকে সেম বিজনেস করতে হবে না। আপনার কোম্পানি বাংলাদেশে যে বিজনেস করতেছে সেম বিজনেস করতে হবে না। আপনি আমেরিকাতে চাইলে একটা নতুন বিজনেসও শুরু করতে পারেন। এমনি ইউএসএ, আমেরিকা তো একটা ক্যাপিটালিজমের জায়গা। একটা কোম্পানি যখন এক দেশে সাকসেসফুল হয়, সে অনেকগুলো ভেঞ্চার করতে পারে। তো এটা আপনার কোম্পানির সেকেন্ড অফিস হবে। সেম কোম্পানির নামে আমরা অফিস রেজিস্ট্রেশন করব, বাট আপনার বিজনেস প্ল্যানটা ডিফারেন্ট হতে পারে। আপনি কি ধরনের বিজনেস করবেন, এই আইডিয়া থেকে শুরু করে বিজনেস প্ল্যানটা মেক করা এবং প্রিডিকশনটা করা, এই পুরো প্যাকেজটাই আমরা আসলে আম, বাংলাদেশ থেকে দিচ্ছি। এবং এই জন্য মিস্টার সাজ্জাদ আপনাদেরকে মেনশন করছে যে এটার নাম হচ্ছে পিস অফ মাইন্ড। আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করলে পুরো জিনিসটাকে মানে ফ্রি অ্যাসেসমেন্ট করা নিতে পারেন। ফ্যামিলি কি ধন্যবাদ নিয়ে ভাই। যাওয়া যায়? ফ্যামিলি ফ্যামিলি যাওয়া জি, যায়? আ- জি, জি। আপনার একটা L1 এর মেইন পিটিশনের যে হবে, তার ওয়াইফ এবং 21 বছরের নিচে বাচ্চারা ওই পিটিশনে L2 হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি L1 অ্যাপ্রুভড হয়, আপনার ওয়াইফ একটা বা আপনার হাজবেন্ড হচ্ছে ওয়ার্ক পারমিট পাবেন, এবং বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই B1 B2 ভিসা আছে, আমরা অলরেডি আমার উইথ ফ্যামিলি আমরা অলরেডি কয়েকবার ইউএসএ তে আসা যাওয়া করেছি উইথ কানাডা। তো আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমাদের ইমিগ্রেশন ফাইল সাবমিট করা আছে 17-এ, মনে হয় 16 to 17, এই 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 সাইলের। তো আমি চাচ্ছি আমার বিজনেসটা আমি ইউএসএ তে ট্রান্সফার করতে। আর জি, আরেকটা বলে বলে রাখি, বাংলাদেশে আমার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস আছে, এবং আমার ছোট ভাইয়ের রিয়েল এস্টেট বিজনেস করে ইউএসএ।
সেক্ষেত্রে কিভাবে আগা যাবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার আগে যতগুলো ইমিগ্রেশন পিটিশন পেন্ডিং আছে সেটার সাথে এই পিটিশনের কোনো সম্পর্ক নাই। ইউএসসিআইএস Good. এর প্রত্যেকটা পিটিশন তার নিজস্ব মেরিটস অনুযায়ী চলে। তো ধরেন আপনার ওখানে ফ্যামিলি ইমিগ্রেশন পেন্ডিং, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনি নতুন করে L1 এর জন্য পিটিশন করতে পারবেন যদি আপনার বিজনেস, বাংলাদেশে যে বিজনেস আছে সেটা যদি কোয়ালিফাইড হয়। আপনার ভাইয়ের বিজনেসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখানে মূলত আপনার বাংলাদেশের বিজনেস যদি কোয়ালিফাই করে, ফাইন্যান্সিয়ালি কোয়ালিফাই করে, এবং যে ধরনের কর্পোরেট স্ট্রাকচার দরকার বা প্রয়োজন, সেই ধরনের কর্পোরেট স্ট্রাকচার যদি আপনার থেকে থাকে বাংলাদেশের বিজনেসে, তাহলে আপনি কোয়ালিফাই করতে পারবেন। আর কি ধরনের কর্পোরেট স্ট্রাকচার দরকার এই বিষয়গুলোতে আপনারা ডিটেলস অ্যাসেসমেন্ট করতে পারবেন আমাদের অফিসে। বাট আমি যদি একটু হাই লেভেলের সবার জন্য বলি, আপনার কর্পোরেশনে মোটামুটি 2-3 কোটি টাকা রেভিনিউ থাকতে হবে, যাতে করে আমেরিকান গভর্নমেন্ট চিন্তা করবে না যে আপনি ওখানে আপনি লায়াবিলিটি হবেন না। মানে আপনার 1 বছরের বিজনেস এক্সপেনশন করছেন আপনি, সেই জায়গাতে আপনার দেখাতে হবে যে আপনার মাদার কোম্পানি মানে বাংলাদেশের কোম্পানি 1 বছর কোম্পানিটা চালাতে পারবে। তো 2-3 কোটি টাকা রেভিনিউ থাকতে হবে, এবং দ্বিতীয়ত একটা প্রফেশনাল কর্পোরেট স্ট্রাকচার থাকতে হবে, একটা লিমিটেড কোম্পানি হতে হবে, এবং সেখানে বেশ কিছু এমপ্লয়ি থাকতে হবে। আমরা সাধারণত চাই যে 6টা-7টা এমপ্লয়ি যেন থাকে। এই ধরনের কোম্পানিগুলো আসলে L1 এর জন্য কোয়ালিফাইড। এজ রেস্ট্রিকশন আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন কোনো শুনতে এজ পাচ্ছি। রেস্ট্রিকশন নাই, কোনো এজ রেস্ট্রিকশন নাই। ইউএসএ তে আসলে কোনো এজ রেস্ট্রিকশন নাই তাহলে কমার্শিয়াল। বোধহয় আমি অ্যাপয়েন্টমেন্ট নেব। আই রান এ ভেরি সাকসেসফুল অর্গানাইজেশন বাট ফ্র্যাঙ্কলি ইটস নট এ লিমিটেড কোম্পানি ইয়েট। তার মানে আমাকে লিমিটেড কোম্পানি করতে হবে and all আমরা that. So বাংলাদেশ I'll থেকে be- আমাদের 2জন লয়ার বাংলাদেশে আছেন যারা এই কাজটা করেন, বিকজ হুম। মূলত আমি তো বাঙালি, আমি জি, জি, জি। বাঙালি, এবং আমি খুব ভালো করে জানি যে বাংলাদেশি এন্টারপ্রেনাররা অনেক টাকা কামায়, অনেক ধরেন ব্যবসা সফল, কিন্তু যে কোনো কারণে আমাদের ওই স্ট্রাকচারটা মূলত দরকার হয় না, করা হয় না। Correct. তো সেই জায়গা থেকে আমরা L1 রেডিনেস নামের একটা প্যাকেজ রেখেছি। তা আমাদের এরকম অনেকগুলো ক্লায়েন্ট আছে যারা প্রথমে রেডি ছিল না, তাকে আমরা একটা সময় ধরে রেডি Right. করেছি। Correct. হুম, হুম, হুম। আমার একটা লাস্ট জি ভাই। কোয়েশ্চেন। আমি জি। নিজে 3 বছর আগে নিউ ইয়র্কে আসলে একটা কোম্পানি রেজিস্টার করেছি। আমার কাজিন যেহেতু আমেরিকার আছে, তো ওইটা দিয়ে জি। বাংলাদেশে আবার আমি কোর্স অফার করছি। তো এটা আমি সামনাসামনি ডিটেলস আলাপ করি। আই ওয়ান্ট টু, হয়তো 2 বছর বা 1 বছর পরে গিয়ে অ্যাপ্লাই করা ভালো হবে, এতটুকু বুঝতে পারছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন এই প্রসঙ্গে আমি আপনাদের সবাইকে আবারও আজকে আমি যে কথাগুলো বলতে চাই, একটা প্রশ্ন আমি নিচ্ছি, বাট এমন ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি যেটা আসলে সবার প্রশ্ন হয়ে যাওয়া উচিত। সো আপনারা L1 ভিসাটা 1 বছরের জন্য পাবেন। 1 বছর পরে কোম্পানি যখন ওখানে 1 বছর রেজিস্ট্রেশন হয়ে যাবে, 1 বছর পরে আপনারা EB1C ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবেন, এবং এটা একটা সরাসরি গ্রিন কার্ড ক্যাটাগরি। তো কারো যদি কোম্পানি ওখানে অলরেডি 2 বছর বা 3 বছর বা 1 বছরের অধিক সময় ধরে ওখানে আমেরিকাতে কোম্পানি রেজিস্ট্রেশন করা থাকে, আপনি সম্ভবত সরাসরি EB1C এর জন্য কোয়ালিফাই করতে পারেন, যদি আপনি ঠিকমতো কোম্পানি ম্যানেজ করে থাকেন। আপনাদের মাথায় রাখতে হবে যে কথাটি বলছিলাম, যে L1 প্লাস EB1C এই দুটোকে মিলিয়ে আপনাদের অ্যাকচুয়ালি একটা স্থায়ীভাবে বসবাস করার একটা সলিউশন হতে পারে। L1 প্রথম 1 বছরের জন্য, 1 বছর পরে আপনারা সরাসরি EB1C ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করার জন্য কোয়ালিফাই করবেন। আচ্ছা, আমার দুটো কোশ্চেন। একটা হচ্ছে হুম, হুম। যে আমরা কোম্পানি বাংলাদেশে বিজনেস অপারেট করি, কিন্তু আমাদের হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে রেজিস্টার্ড। মানে আমরা বাংলাদেশে ও, বিজনেসটা যেটা রান করি এটা অলরেডি সিঙ্গাপুর কোম্পানির অধীনে। একই রকম হুম, আমরা আরো মাল্টিপল কান্ট্রিতে বিজনেস করা হয়, হুম, যেমন হুম। জি। মিডল ইস্টে করা হয়, সেটাও সিঙ্গাপুরের এর আন্ডারেই। তো আমরা এখন ইউএসএ তে একটা ব্রাঞ্চ খোলার চিন্তা করছি বেশ কিছুদিন। তো যে কারণে আপনাদের ওয়েবিনার দেখে কানেক্ট হওয়া। তো এটা কি আমাকে জি। কোনো জটিলতা তৈরি করবে কিনা, কিংবা কোনো বেনিফিট একবার দিবে কিনা দিক থেকে? আপনি তো L1 করতে হলে তো আপনার একটা অফিস করতেই হবে। তো আপনি হয়তো জি। শুধু কোম্পানি ওপেন করার চিন্তা করছেন, কিন্তু আপনি হয়তো ওই কোম্পানির মিউট করবেন, মিউট করে দিন। জি। তো আপনি হয়তো ওই কোম্পানিটি ওপেন করার সাথে সাথে আপনি হয়তো L1 করার জন্য কোয়ালিফাই করবেন। আর আপনার যদি মাল্টিপল কান্ট্রিতে থাকে বিজনেস, তাহলে আপনি আরো বেশি কোয়ালিফাইড হওয়ার কথা, বিকজ L1 ইজ ফর মাল্টিন্যাশনাল কোম্পানিজ।
যাদের বিভিন্ন হুম দেশে মানে অফিস আছে আর কি। তো মূলত আচ্ছা, আপনার জন্য আরেকটা বিষয়টা আরো সহজ হয়ে যাচ্ছে। নাইস নাইস, আরেকটা এটার সাথে লাগানো প্রশ্ন, যেটা যে আমি এমনিতেই B1 ভিসা নিয়ে যাচ্ছি ফার্স্ট উইক অফ মে। হ্যাঁ, জি তো জি হুম আমি হয়তো এখানে 10-12 দিন থাকবো, একটা কনফারেন্সে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি কোনো ধরনের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো আপনাদের যদি পরামর্শ থাকে, অবশ্যই আপনি ধরেন যদি তার আগে বা কোনো আমাদের সাথে ওইখানে থাকার যোগাযোগ কারণে আমি কোনো, হ্যাঁ জি না, সরি। B1 B2 আপনার যেহেতু আছে তাহলে এটা আরো ইজি হয়ে গেল। যেহেতু এই আপনার আমরা যখন L1 পিটিশনটা করব সেটা অ্যাপ্রুভ হবে ইনশাআল্লাহ, তাহলে আপনার এখানে কনসুলার প্রসেসিং করতে হবে না। আপনি ওখানে B1 B2 থেকে চলে গিয়ে সেখানে চেঞ্জ অফ স্ট্যাটাস করে নেওয়া যাবে। সো একটা ধাপ কমলো আপনার। আর দ্বিতীয়ত আপনি যদি ওখানে যাচ্ছেন, যদি যান, আপনার ওই প্রথম ধাপটা হচ্ছে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে L1 করতে হলে। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে যে অফিস লিজের একটা বিষয় আছে। তো আপনি যদি আমাদের সাজেশন নিয়ে যান, তাহলে এই যে কোম্পানি রেজিস্ট্রেশন কোন ধরনের কোম্পানি করতে হবে, সেটার স্ট্রাকচার কি হওয়া উচিত, এবং কোন জায়গাতে অফিস লিস্ট করলে পরে ইমিগ্রেশন অফিসাররা আসলে ভালো চোখে দেখে, বা কিভাবে করলে লিস্টটা। তৃতীয় বিষয়টা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা। হ্যাঁ, একটা বিশাল একটা ঝামেলা বাংলাদেশ থেকে হচ্ছে এখন, সেটা কিভাবে করলে বেটার, এবং ইনিশিয়াল একটা ডিপোজিট যদি দেওয়া সম্ভব। তা আপনি যেহেতু যাচ্ছেন, আপনি সাজেশন গুলো নিয়ে গেলে আমার মনে হয় কাজ অনেকটা আগাবে। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে একজন রিটায়ার্ড নেভি পার্সন। তো হুম আমি 3 বছর আগে রিটায়ার্ড করছি। রিটায়ার্ড করার পরে আমি চাকরি থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং করতাম। পরে আমি অ্যাজ এ নন রেসিডেন্স হিসাবে হুম ওয়াইমিং স্টেটে একটা কোম্পানি খুলি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। তো আমি গত 2 বছর ধরে ট্যাক্স সাবমিট করছি ইউএসএ তে। তো আমার হুম কোম্পানির রেভিনিউ প্রথম বছর $1 লাখ+ ছিল। এই বছর সেটা, এই স্টেটমেন্ট যেটা দিছি, রিটার্ন সাবমিট করছি কয়েকদিন আগে, সেখানে সেটা $2.5 লাখ উপরে ছিল আর কি। তো এই টাকাটা আমি কিছু এখানে রেমিটেন্স আকারে আনি, আবার কিছু এখানে বিজনেস করি। মূলত আমি এফএল প্রোডাক্ট বাই সেল এগুলোতে কাজ করি। প্লাস হচ্ছে যে ফোন স্টোর যারা আছে ওদেরকে আমি ডিজিটালি সার্ভিস দিই আর কি, বাংলাদেশ থেকে। তো এজ এ নন এলএলসি আছে আর কি। কোম্পানির নাম হচ্ছে এমএজেড গ্লোবাল এলএলসি। তো হুম ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছুই আছে। এখন এই ক্ষেত্রে আমার এই ভিসার জন্য জি, বা আপনি আপনি কতটুকু। আপনি আপনি ভালোই কোয়ালিফাইড। তারপর আমরা অ্যাসেসমেন্ট করে দেখব। আর আপনি ওই যে সরাসরি EB1C-র জন্য কোয়ালিফাই করেন আমি প্রাথমিকভাবে যেটা বুঝলাম, বাট আমাদেরকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে। যেহেতু আপনার ওখানে কোম্পানি 2 বছর হয়ে গেছে আমেরিকাতে, এবং এটা যেহেতু রানিং কোম্পানি, তো আপনি সরাসরি EB1C-র জন্য অ্যাপ্লিকেশন পারা উচিত। একটু কাগজপত্রগুলো পাঠান, আমরা আপনাকে অ্যাসেসমেন্ট করে আমরা আপনাকে জানাতে সক্ষম হবো যে আপনার L1 প্রসিড করা উচিত আর EB1C প্রসিড করা উচিত। প্রোভাইডারশিপ কোম্পানি, হুম হুম মেইনলি আইটি বিজনেস। তো আমার রেভিনিউ অ্যারাউন্ড $2.5 লাখ পার ইয়ার, বাট প্রোভাইডারশিপ কোম্পানি। আহ, আমি একটা প্ল্যান করছিলাম যে কোনো বিজনেস অ্যাকোয়ার করলে আর কি, ইউএসএ তে বিজনেস অ্যাকোয়ার করলে বা রিলেটেড কোনো কিছু অ্যাকোয়ার করার পর কি এটা কখন কোনোভাবে কি L1 ভিসাতে একজন এমপ্লয়ি হিসেবে ট্রান্সফার করা যায় কিনা? জি, প্রথমে বিভিন্ন ভাবে এটা করা যায়। সোল প্রপার্টরশিপ একদম, যদি সোল প্রপার্টরশিপ হলে যে L1 করাই যাবে না এরকম কোনো নিয়মও নাই। যদি আপনার ব্যবসার রেভিনিউ স্ট্রং হয়ে থাকে, আপনার ব্যবসার যে ধরন সেটা যদি স্ট্রং হয়ে থাকে, আপনি সোল প্রপার্টরশিপও L1 করতে পারেন। বাট মূলত আমি এটাকে ডিসক্যারেজ করি যে আমেরিকান যারা ইনভেস্টিগেশন অফিসার আছে ইমিগ্রেশনে, তারা সোল প্রপার্টরশিপকে আসলে প্রাথমিকভাবে এতটা দেখতে চায় না বা বিশ্বাস করতে চায় না। বা সেক্ষেত্রে যদি এভিডেন্স দেওয়া যায়, জাস্টিফিকেশন দেওয়া যায়, তাহলে অবশ্যই সেটা সম্ভব। এটা একটা ওয়ে। তো আপনার প্রথম ধাপ যদি হচ্ছে আপনি ইন্টারাপ্ট L1। করি, জি, সরি, আমি যদি এখন লিমিটেড কোম্পানি ফর্ম করি তাহলে তো এটা একদম একেবারে নিউ একটা কোম্পানি হয়ে যাবে। right. তখন তো আপনি আর দেখা যাবে না আমি অনেক বছর ধরে বিজনেসে আছি। আপনি আচ্ছা আপনার মিস্টার সাজ্জাদ, আপনি এখানে একটু ওনাকে যদি ইনফরমেশন জি দিতেন যে কিভাবে এটা করা যায় লিগেলি বাংলাদেশে। আচ্ছা, তো সেটা হচ্ছে কি, আপনার সোল প্রোপাইটারশিপ যে বিজনেসটা আছে এইটাকেও লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করা পসিবল।
বাট ওটার জন্য আপনার সোল প্রোপাইটরশিপ বিজনেসটাকে অ্যাসেটে ট্রান্সফার করতে হবে। ওটা অ্যাসেট ভ্যালুয়েশন। আপনি যে কোনো একটা সিএ ফার্ম যারা আছে ওদের সাথে কমিউনিকেট করলে ওরা আপনার এই অ্যাসেটটাকে ভ্যালুয়েট করে দেবে। ওই অ্যাসেট ভ্যালুয়েশনের যে সার্টিফিকেটটা থাকবে ওইটাই হবে আপনার ওই লিমিটেড কোম্পানির ইনভেস্টমেন্ট। ওই অ্যাসেটগুলো আপনি লিমিটেড কোম্পানিতে ইনভেস্ট করে ফেলবেন। সো এইটাই আপনার একটা প্রিভিয়াস হিস্টোরি ক্রিয়েট করবে যে এই বিজনেসটা ফর লাস্ট 10 years দিস বিজনেস হ্যাজ অপারেট অ্যাজ এ সোল প্রোপাইটরশিপ, বাট কারেন্টলি এটা একটা হচ্ছে লিমিটেড কোম্পানি হিসেবে অপারেট করতে যাচ্ছে। তখন সেই ক্ষেত্রে জি। আপনার এটাকে দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে টু গিভ দেম অ্যান এভিডেন্স যে আমরা আসলে নতুন কোম্পানি না, আমরা রিসেন্টলি হুম কোম্পানির স্ট্রাকচার চেঞ্জ করেছি। হুম এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় যে উইথ দিস জাস্টিফিকেশন ইট উইল ডু ইট। এছাড়া আপনি একটা প্রশ্ন করেছেন যে অন্য একটা বিজনেস অ্যাকোয়ার করা আমেরিকাতে। আপনার যদি একটা বিজনেস কেনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি E2 ভিসা প্রসেস করেন। এটা হচ্ছে মানে ফরেন ইনভেস্টরদের জন্য $100,000 কিন্তু মতো ওখানে তো যদি আর গ্রিন কার্ডের অপশনটা নেই আই গেস। না E2 যদি আপনি করেন তাহলে আপনাকে কন্ডিশনাল দেয়া হয়, 2 বছর পর পর রিনিউ করতে হবে। E2 থেকে আপনি পরবর্তীতে EB1, এটাকে কি বলা হয়, EB3 করতে ফাইভ পারবেন। E2 থেকে EB5 বা EB3 দুইটার একটা করতে হুম পারবেন। EB5 তো অনেক টাকা দরকার হয়, কিন্তু আপনার নিজের বিজনেস আপনাকে আবার যদি এমপ্লয় হিসেবে অ্যাপ্লিকেশন করে তাহলে আপনি EB3 করতে পারবেন। সরাসরি গ্রিন কার্ডের কোনো ওয়ে নাই, আরেকটা পিটিশনের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। L1 এর ক্ষেত্রেও কিন্তু সেমই হচ্ছে। আপনি L1 নিয়ে আপনারা যাচ্ছেন, 1 বছর পরে আপনারা EB1C তে কনভার্ট করছেন। আর যদি আপনারা ইনভেস্টমেন্ট করার মাধ্যমে যেতে চান E2, তাহলে সেক্ষেত্রে আপনাকে EB3 তে পরবর্তীতে কনভার্ট করে গ্রিন কার্ড করার ব্যবস্থা আছে। আমি H1B জন্য পিটিশন করেছিলাম এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং আমার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। বাট আমি হুম এখানে বাংলাদেশে বিজনেস করতেছি। তো আমি যদি ওখানে H1B তে আমি ওখানে চলে কি যাই পারবেন? সেক্ষেত্রে কি পারবেন? আমি তো বললাম যে এখানে প্রত্যেকটা পিটিশনই হচ্ছে গিয়ে যে এটা নিজস্ব মেরিটসে চলে। সো হুম তো সেখানে H1B H1 এর মতো চলবে ওইটার পিটিশন। আপনি L1 করলে L1 এর মতো চলবে, যেটা আগে হয়। আর একটা হুম প্রশ্ন এখানে আমি চ্যাটে দেখতে পেয়েছি, এটা সবারই প্রশ্ন হওয়ার কথা যে L1 করতে কতদিন সময় লাগে। আচ্ছা, মূলত আপনারা যদি এক্সপার্টাইট করেন, USCIS এর একটা এক্সট্রা ফি আছে, যদি আপনারা ফি দেন তাহলে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনাদের কেস অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কোয়েশ্চেনটা হলো, আমাদের কোম্পানিটা একটা ফ্যামিলি বিজনেস। আমার ফাদার মাদার সবাই আছে কোম্পানিতে, আমিও আছি। বাট আমার ছোট ভাই নাই মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যাসোসিয়েশনে। তো ওকে যদি আমরা করতে চাই তাহলে কি ওর কি কোম্পানিতে থাকতে হবে, না ওকে আমরা অ্যাজ L1 যদি ওই কোম্পানি করলে ওকে সেন্ড করতে পারবো আমেরিকাতে? L1 এর জন্য কোয়ালিফাই করতে হলে এটা তো একটা এমপ্লয়িকে ট্রান্সফার করা যায়, হ্যাঁ, এটা মালিক নাকি। ধরেন আপনার ছোট ভাই, যে কোনো কাউকে L1 এর জন্য ট্রান্সফার করতে গেলে তাকে 1 বছরের এমপ্লয়মেন্টে থাকতে হবে ওই কোম্পানি, ন্যূনতম 1 বছর। তো ধরেন হ্যাঁ, 1 আপনার বছরের বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এমপ্লয়ি হিসেবে 1 বছর থাকতে হবে। জি এমপ্লয়ার জি এমপ্লয়ি রিলেশনশিপটা থাকতে হবে 1 বছরের জন্য। জি জি সেটাকে প্রুভ করা যদি যায়, যেমন ধরেন পে স্টাফ বা যে কোনো ধরনের এমপ্লয়ার রিলেশনশিপ, সেটা 1 বছর জি হলে জি পরে সে কোয়ালিফাইড, তার নামে আপনি পিটিশন করতে পারবেন। জি, সেটা করা আছে, সেটা দিতে পারবো, তাহলে সম্ভব হবে। তাহলে তো তাকে কোম্পানিতে ওনার হিসেবে দেখানোর জন্য দেখানোর কোনো প্রয়োজন নাই। আরো ভালো হইলো সামটাইম ওনার হইলে পরে, মানে শুধু এমপ্লয়ি হইলে পরে খুব ইজি টু মেক দ্য পিটিশন যে উনি এমপ্লয়ি, আমি ওনাকে ম্যানেজার হিসেবে পাঠাচ্ছি। জি জি জি, ঠিক আছে। আর ওনার ব্যাকগ্রাউন্ড, ও আমেরিকাতেই পড়াশোনা করেছে, সো ওটা কি কোনো অ্যাডিশনাল হেল্প হবে নাকি আমি আমার জানি না, মনে বাট হয় না, এডিশন হিসেবে কিছুই নাই। আচ্ছা আচ্ছা। অ্যাডভান্টেজ রেজুমে দেওয়া যেতে পারে সাথে, কিন্তু মূলত এখানে আপনার বাংলাদেশি কোম্পানির কোয়ালিফিকেশনটাই মূল। আমি আগেই বলেছি যে আপনাদেরকে আমি একটা ছোট্ট তথ্য দেই, এটা খুব ইন্টারেস্টিং এবং প্রাসঙ্গিক। আমি মাত্র গুগল করলাম যে হোয়াট পার্সেন্টেজ অফ L1 ভিসা গেটস অ্যাপ্রুভড, এবং আপনারা অবাক হয়ে যাবেন, 90 to 92%, রাইট? আপনি দেখতে পাচ্ছেন
যে জি জি 90 to 92% L1 ভিসা গেটস অ্যাপ্রুভড। তো এখন স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে এত বেশি কেন? এত বেশি থাকার কারণ হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট প্রথম 1 বছরের জন্য সবাইকে ভিসা দেয়, দিতে চায়। মানে তারা বাংলাদেশের কোম্পানিকে কোয়ালিফাই করে, কোনো ব্যক্তিকে না। তারা দেখতে চায় বাংলাদেশের কোম্পানি স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, ফাইন্যান্সিয়াল ঠিক আছে কিনা, মূলত ফাইন্যান্স ঠিক আছে কিনা। আপনি 1 বছর আপনি আমেরিকাতে যে ব্রাঞ্চ অফিসটা খুলতেছেন এবং একটা এমপ্লয়কে L1 দিয়ে পাঠাচ্ছেন, আপনি তাকে এফোর্ড করতে পারবেন কিনা, আপনার সেই পরিমাণ টাকা আছে কিনা কোম্পানিতে। তো এই এই মানে ফিল্টারটা খুব সোজা, প্রথম বছরের জন্য সোজা। বিকজ এই যে নাম্বারটা দেখতেছেন ওভারঅল অ্যাপ্রুভাল রেট, এটা কিন্তু 1 বছরের জন্য। এরপরে 1 বছর পরে গিয়ে আপনাকে রিনিউ করতে হবে, রাইট? আপনি ঠিক মতো যদি ব্যবসা পরিচালনা করেন তাহলে আপনি রিনিউ করতে পারবেন 2 বছরের জন্য, এরকম 2 বছর 2 বছর করে। আবার অ্যাজ এ বাংলাদেশি আপনাদের একটা বেনিফিট হচ্ছে যে আপনারা 1 বছর পর EB1C এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, গ্রিন কার্ড যেটা আপনাকে দিবে। সো তো এই জায়গাটাতে একটা জিনিস তো বুঝতে পারতেছেন, হাই রেট দিয়ে যে সবাইকেই দেয় প্রথম বছরের জন্য, খুব ইজি ফিল্টারেশন। কোম্পানি যদি ঠিক থাকে, রেভিনিউ ঠিক থাকে, আমার মনে হয় সবার আপনাদের এই সুযোগটা নেওয়া উচিত। 1 বছর পরে গিয়ে আপনাদের ট্যাক্স ফাইল, বিজনেস গ্রোথ, বিভিন্ন জিনিস দেখাতে হবে রিনিউ করার জন্য। ধন্যবাদ। আরেকটা কোয়েশ্চেন, এটা কি শুধু একজনই ম্যানেজার পাঠাতে পারবে না কয়জন পাঠাতে পারবে কোম্পানি একজন ম্যাক্সিমাম? পাঠাতে পারবে না, এটা কোনো মানে এটা ধরাবান্ধা কোনো মানে নাম্বার ধরে দেওয়া হয় নাই। ডিপেন্ড করে আপনার কোম্পানির রেভিনিউর উপরে। আচ্ছা আপনার আচ্ছা একজন ম্যানেজার যদি আপনি পাঠান, আপনাকে তো অ্যাটলিস্ট $3-4 করে তাকে স্যালারি দিতে হবে, $5,000 ধরেন, তাহলে জি বছরে জি আপনার $60,000। তো আপনার জি বাংলাদেশি কোম্পানির তো সেটা অ্যাফোর্ডেবিলিটি থাকতে হবে। আপনার যদি অনেক অ্যাফোর্ডেবিলিটি থাকে, আপনি অনেক লোক পাঠাতে পারবেন। আচ্ছা, তাহলে ওই টাকাগুলা কি তাহলে বাংলাদেশ থেকে স্যালারি দিতে হবে, না ওইখানকার বিজনেস না, জেনারেশন আপনার হলে ওখানে এই এই স্যালারি? এই এই জায়গাটা প্রত্যেকটা কোম্পানির উপরে ডিপেন্ড করে। প্রথমে আপনার বাংলাদেশের কোম্পানির সেই ক্যাপাবিলিটি প্রুভ করতে হবে যে আপনার রেভিনিউ, টার্নওভার এগুলা ইত্যাদি ইত্যাদি আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আমেরিকাতে একটা কোম্পানি আমরা করে দিব, আমরা লিজ দিয়ে দিব। আপনি একটা ইনিশিয়াল ফান্ড ট্রান্সফার করতে পারেন $10-20 হাজার মতো রাখার জন্য। হ্যাঁ, এটা জি জি খুব কম। এছাড়া আপনি ধরেন আপনি চাইলে আরো দেখাইতে পারেন, রাইট? আপনি যদি থাকে আপনি ট্রান্সফার করতে পারেন, বাট মানি ট্রান্সফার করা বাংলাদেশ থেকে একটা একটা ঝামেলার বিষয়। সেটা সরকার এই খুব জন্য একটা জিজ্ঞেস করলাম ফ্রেন্ডলি আর না। কি, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, তো ওখানে সেক্ষেত্রে বিজনেস আপনি জেনারেশন করে ওই টাকাটা দিয়েই স্যালারি দিল, তাহলে ঠিক আছে। এটাও করা যায়। তা আপনি সেক্ষেত্রে আপনি ওখানে আপনি যদি সেভাবে দেখানো যায় যে আপনি অলরেডি বিজনেস জেনারেট করতেছেন, ওখানে আপনার অফার আছে বা কন্ট্রাক্ট আছে বা ক্লায়েন্ট আছে, সেক্ষেত্রে হুম, হুম। এটা ইট ইজ আন্ডারস্টুড যে জাস্টিফাইড। তো প্রত্যেকটা কেসই ডিফারেন্ট। ইমিগ্রেশন আসলে এইভাবে জেনারেলাইজ করা যায় না, এভরি কেস বুঝতে ইজ পারছি ভেরি বুঝতে পারছি। তাহলে ডিফারেন্ট। আমার মনে হয় আমি আমরা ওইভাবেই পার্সোনালি এসে ওয়ান অন ওয়ান মিটিং করলে আরো ক্লিয়ার হবে আর কি। আমি হচ্ছে যে এখন যে বিজনেসের সাথে আছি বলতে এই এই কারণে বলতেছি যে আমি এবং আমার ফ্রেন্ড আমরা একটা আইটি বিজনেস রান করি। এটা সোলোপ্রেনার, সোল প্রোপ্রাইটারশিপ হিসেবে এটা রেজিস্টার্ড। তো দেখা যাচ্ছে আমরা নেক্সট ডে হয়তো কোম্পানি ফরমেশনের জন্য স্টেপ নিতে যাচ্ছি উইদিন নেক্সট ইয়ার। তো সেই ক্ষেত্রে মোটামুটি এটা ক্লিয়ার আছে কোম্পানির ব্যাপারে যে এক্সিস্টিং যে ডিসকাশন গুলো হলো এগুলো থেকে মোটামুটি বেশ কিছু জিনিস ক্লিয়ার হয়েছে। তো যদি এরকম সিচুয়েশন হয় যে আমরা বোথ আবার আহ, আলাদা আরেকটা কোম্পানি ফরমেশন করতে চাচ্ছি, নিজেদের, মানে আমরা দুই ফ্রেন্ড নিজেদের আলাদা আলাদা কোম্পানি, আবার নিজে একটা কোম্পানি আছে, আবার আলাদা আলাদা কোম্পানি ফরমেশন করতে যাচ্ছে, এবং সেই কোম্পানিটা হচ্ছে যে ইউএসএ তে আপনার L1 এর জন্য প্রসেসটা করতে চাচ্ছি। এবং এক্সিস্টিং কোম্পানির যে টাইম এবং রেপুটেশনটা এখানে আসবে, না হচ্ছে যে আহ, নতুন যে কোম্পানিটা ফরমেশন হচ্ছে সেইখান থেকে টাইম এন্ড বাদ না, বাকি যে আপনি রেভিনিউ এগুলো। আপনি মূলত এই ভুলটা আমাদের এন্টারপ্রেনাররা অনেকেই করেন। আপনি কোম্পানি ফরমেশন করার আগে আমাদের সাথে কনসাল্ট করে নেবেন কাইন্ডলি। কারণ আমি আপনার কথা শুনে ডিটেলসটা বুঝতে পারিনি, বাট এখানে অনেক মানে স্মল বাট ক্রিটিক্যাল বিষয়গুলো থাকে। নাম ম্যাচ জি করার জি সাথে আপনার ভবিষ্যতে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার একটা সম্পর্ক থাকে। মানে হার্ড জি বা জি ইজি হয়ে যাবে আপনার জন্য, করা যাবে না এরকম কিছু নাই, আপনি যে কোনো কোম্পানির নামে করতে পারেন। বাট গুড প্র্যাকটিস, মানে ইটস গোনা মেক ইউর লাইফ ইজি আর মেক ইউর লাইফ হার্ড ইন দ্য ফিউচার। এরকম অনেক ছোট ওকে ছোট ট্রিক থাকে,
তো আমাদের সাথে একটু ডিসকাস করে নিলে আমরা আপনাদেরকে ওই জিনিসগুলো ধরা দিতে পারবো। ওকে, থ্যাংক। আর আরেকটা জিনিস হচ্ছে যে মিনিমাম একটা কোম্পানির এজ কেমন হলে এটার জন্য বেটার হয়? 3 বছর। আপনার যে কোম্পানি পিটিশন করবে 3 বছর না এক বছর? সাজ্জাদ 3 আপনি বছর 3 বছর, কোম্পানির আমি দুঃখিত, 3 বছর। বয়স 3 বছর, বাট হচ্ছে ফর লাস্ট 1 ইয়ার এটা একটা প্রফিটেবল এমপ্লয়ার, কোম্পানি হিসেবে শো করতে হবে। এটা লস মেকিং রাইট। কোম্পানি হওয়া যাবে না কাগজে কলমে। ওকে, এই জিনিসটা কিভাবে শো করতে হবে? আপনার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর ট্যাক্স সাবমিশন কোন ফর্মে এটা হচ্ছে যে শো হয় আর কি? ট্যাক্স সাবমিশন, এইটা ট্যাক্স সাবমিশন। ট্যাক্স সাবমিশন, সেখানে যদি না থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট, মানে আমরা জাস্টিফিকেশন বানাইতে হবে। এটা মানে কেস তো, রাইট? একটা পিটিশন মানে একটা রাইট। কেস। এখানে যত ধরনের এভিডেন্স দেওয়া যায়, একজন ইমিগ্রেশন অফিসার যে এটা পড়বে সে কিন্তু একজন জি মানুষ, জি সে আমার আপনার মতোই একটা মানুষ। জি সে জি। এটাকে পড়বে অ্যাজ ইফ দি অ্যাজ এ ডকুমেন্ট, যে ওকে ওকে বেনিফিসিয়ারির নাম, নাম, অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা আছে, ক্লায়েন্ট হিসাব, এইভাবে আমরা জিনিসটাকে সাজায় দিব। তো যত ডকুমেন্টস দেওয়া ওকে, যায়, থ্যাংক ইউ। জি, যত ক্লিয়ার বেশি হয়েছে। এভিডেন্স দেওয়া যায়, ইজিয়ার ফর হিম টু মেক এ ডিসিশন, আপনাকে প্রুভ করবে কি করবে না। না, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনাদের কনভারসেশন গুলো শুনলাম। হুম। লাস্ট একটা জিনিস যে কিরকম হতে পারে, এটার জন্য খরচ হতে পারে? আচ্ছা, আমাদের ফিসটা একটু ভ্যারি করে, বাট আমাদের একটা ফ্ল্যাট ফির মাধ্যমে আমরা এটা করছি। আমাদের ফিস হচ্ছে যে $10,000 থেকে $12,000 মতো লাগবে। এছাড়া আপনার ইউএসসিআইএস স্ট্যান্ডার্ড ফিস যেটা আছে। এখন এই স্ট্যান্ডার্ড ফিসটা ভেরি করে, যদি আপনি এক্সপার্টাইট করতে চান সেখানে একটা এক্সট্রা ফিস আছে, মনে হয় $2,800, রাইট? আর রেগুলার ইয়েস। ফি হচ্ছে 14 এরকম। আর যদি আপনি এক্সপার্টাইট না করতে চান তাহলে আপনি রেগুলার ফি দিয়ে করতে পারেন। তো ভেরি জি, মিনিমাম আপনি ওকে, এখানে, আমি থ্যাংক ইউ। বলবো আন্ডার $15,000 আপনার হয়ে যাবে ইনশাল্লাহ পুরো প্রসেসটা। ইনশাল্লাহ। আর মূলত আমরা যেভাবে কাজ করি, আমরা হচ্ছে আপনার এই ফিজের ভিতরে আপনার পিটিশন, আপনার পুরোটা মানে কর্পোরেশন থেকে শুরু করে পিটিশন করা, এবং যদি আরএফই আসে, এখন সবাইকে ইউএস সিআইএস আরএফই পাঠাইতে চায়, মানে মেজরিটি অ্যাটলিস্ট আরএফই রিসিভ করে। তো ওই আরএফই রেসপন্স দেওয়া থেকে শুরু করে আপনাকে আমরা 2 বছরের মধ্যে রিঅ্যাপ্লিকেশন যদি কোনো কারণে ডিনাই করে, সেটাও আমরা এই ফিজের ভিতরে একটা প্যাকেজের ভিতরেই আমরা আপনাকে করে দেওয়ার কমিটমেন্ট দিচ্ছি বাংলাদেশ থেকে সোফার। আরএফই ডাজেন্ট মিন রিজেকশন, ঠিক আছে? L1 ভিসাতে আরএফই মিন্স কি হচ্ছে রিকোয়েস্টিং ফর ফার্দার এভিডেন্স। সো আপনার যদি এমন কোনো ডকুমেন্ট থাকে আপনার বিজনেস প্ল্যানে যেটা হচ্ছে ইউএসসিআইএস কে স্যাটিসফাই করতে পারতেছে না, সো তখন তারা এই আরএফইটা দিচ্ছে যে আমাকে তোমার এক্স্যাক্টলি অমুক পার্টটা স্যাটিসফাই করে না, আই নিড সাম মোর এভিডেন্স। সো অনেকেই ভাবে আরএফই আসা মানে হচ্ছে রিজেক্ট হওয়া। রিজেক্ট না, তারা আসলে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছে। না, বাট সো আমরা আরএফই যখন আসে তখন একটা বিষয় মিস্টার সাজ্জাদ, যে এখানে একটা ভালো হ্যান্ড, একটা অভিজ্ঞ হ্যান্ডের, যে যখন অবশ্যই। তারা রেসপন্সটা যখন প্রডিউস করে, ইটস বিকাম জাস্টিফিকেশন। আমি দেখেছি যে অনেক ক্ষেত্রেই আরএফই ইজ নট রিজেকশন। আরএফই হুম সাধারণত ইজ লাইক, গিভ মি মোর ইনফরমেশন, আই হিয়ার হুম ইউ, হুম আই আন্ডারস্ট্যান্ড, বাট ইট ডাজন্ট ফুলফিল মাই 100% নিডস, যে আমি ডিসিশন দিতে পারছি কিনা, সো গিভ মি মোর ইনফরমেশন। এখন এই আরএফই কে আসলে, এটা তো একটা ডকুমেন্ট হিসেবে আসে আপনাকে প্রশ্নটা। সামটাইম জি। ইউএসসিআইএস 20-30 পেজের একটা ডকুমেন্ট পাঠায়। তো এই ডকুমেন্টটা বুঝে এক্সাক্ট যে জিনিসটা তারা চাইছে এটাকে কত সুন্দর করে গুছায় দেয়া। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সেই সার্ভিসটাও দিচ্ছি। আপনারা হয়তো এটা আরো কিন্তু, অনেকে, হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মূল সার্ভিস প্যাকেজটার মধ্যে ইনক্লুডেড থাকে। উই আর নট ইনক্লুডেড চার্জিং এনি ইনক্লুডেড এক্সট্রা অ্যামাউন্ট ফর দ্যাট। রাইট। মানে আমরা জি। আপনাকে ছেড়ে দিচ্ছি না আর কি। অনেকেই দেখবেন অনেক পিটিশন পর্যন্ত অনেক অ্যাটর্নিস কাজ করেন বা আরো অনেক কনসালটেন্টরা কাজ করেন পার্ট বাই পার্ট। আমরা আবার পার্ট বাই পার্ট করছি না, আমরা একটা প্যাকেজের মধ্যেই দিচ্ছি, একটাই প্যাকেজ দিচ্ছি। আগে যে শেয়ার করলাম, আমার তো প্রপার্টরশিপ বিজনেস। হুম তো হুম। আমি কখনো নিজের স্যালারি কখনো নিই নাই। তো আমি একটু রিসার্চ করে দেখলাম যে আমার আসলে যদি আলবান ভিসায় নিজেকে আমি ম্যানেজার হিসেবে আমি অ্যাপ্লাই করতে চাই আর কি, আমার স্যালারি উইথড্র করতে হবে। এটা কি আসলে খুবই নেসেসারি? অবশ্যই নেসেসারি। আপনার তো এছাড়া কোনোভাবে আপনার মানে প্রুফ করার কিছু নাই যে আপনি এমপ্লয়ি। আর এমনিতে প্রপার্টিশিপ বিজনেস, তো এটা তো মনে হচ্ছে যে আপনি ওনার, আপনি যে এমপ্লয়ি এটা কোনোভাবে মনে হচ্ছে না। বাট আমার মনে হয় যে এটা সাজ্জাদ সাহেব ক্যান অ্যাসিস্ট ইউ। আপনি একটা হুম, ওনার সাথে মিটিং সেট করেন,
আমরা অবশ্যই। আপনাকে গাইডলাইন দিয়ে দিব যে কি করা যেতে পারে। ধন্যবাদ এটা কি ব্যাংকের ট্রানজেকশন দেখাতে হবে এরকম কিছু নাকি? ইট ভাই। ইজ নট লাইক আমরা দ্যাট। হুম হুম ব্যাংকের ট্রানজেকশন সবসময় ম্যান্ডেটরি না, বাট এটার আরো অনেক ওয়ে আছে, দেয়ার আর সেভারাল ওয়েজ। সো আমরা জি জি হয়তো পরে যখন আপনার সাথে যদি একটা ওয়ান টু ওয়ান কনসালটেশনে বসি, আপনার ডকুমেন্টগুলো সব স্টাডি করি, রিড করি, দেন আমরা একটা বেটার আপনার জন্য সলিউশনে যেতে পারবো যে কোনটা আপনার জন্য বেটার হবে, ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ, অর পেমেন্ট ভাউচার, হোয়াট এভার। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি আমাদের কেসটা একটু ডিফারেন্ট, বিকজ আমাদের হচ্ছে আমেরিকাতে অলরেডি কোম্পানি আছে, হ্যাঁ। তো হুম 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 জি আমাদের আমেরিকাতে অলরেডি এলএলসি আছে, যার আন্ডারে আমরা হচ্ছে অ্যামাজনে বিজনেস করি। হ্যাঁ, তো অ্যামাজনে বিজনেস করি। তো অ্যামাজন এবং ওয়ালমার্ট মিলে আমাদের 5টা 7টা স্টোর আছে এবং 5টা 7টা এলএলসি আছে, ডিফারেন্ট কোম্পানি আছে। সো জি যেটা এলএলসি আন্ডারে, তো আমরা হচ্ছে আমাদের যেটা সব থেকে বড়, যেটা সব থেকে ডেইলি মানে মান্থলি টার্ন ওভার হয় আপনার মোটামুটি আপনার 200K এর মতো, মানে $2 লাখ মতো আমাদের মান্থলি টার্ন ওভার হয় অ্যামাজন এবং ওয়ালমার্টে। যেটা আমরা জি হচ্ছে আমাদের আমাদের যে কোম্পানি আমেরিকাতে যে কোম্পানি আছে, সেই কোম্পানির ব্যাংক অফ আমেরিকাতে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টসে অ্যামাজন থেকে উইথড্র গুলো আসে এবং আমরা সাপ্লায়ারকে যে পেমেন্ট গুলো দিই সেটা হচ্ছে আমরা ওই ব্যাংকের মাধ্যমে নিই। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনার সাথে মিটিং করার পরে আমরা বাংলাদেশে একটা কোম্পানি ফরমেশন করার একটা মানে উদ্যোগ নিচ্ছি আর কি। সো এখানে আমার দুটো কোশ্চিন আছে, সেটা হচ্ছে যে আমার এখানে কি আপনার অথরাইজ ক্যাপিটাল বা বাংলাদেশে কোম্পানি করতে গেলে এখানে কি মূলধনের কোনো ব্যারিয়ার আছে যে এই এই মূলধনে কোম্পানি করতে হবে? আর আমি এজ বলি এ এটা, তাহলে আপনি তো এখানে কোয়ালিফাইড। এটা এটা খুবই টেকনিক্যাল প্রশ্ন। আমার একটু কাগজপত্রগুলো দেখে আপনার আমেরিকার ওই যে 5টা কোম্পানি দেখে বলতে হবে কোনটা কোয়ালিফাইড। আপনার একটা কোম্পানিতে রেভিনিউ আসে, তার মানে এটা না যে ওই কোম্পানিটাই কোয়ালিফাইড। এটা হয়তো বা আপনার আরেকটা কোম্পানি কোয়ালিফাইড হতে পারে। সো আপনি কাইন্ডলি, আপনি তো অলমোস্ট দেয়ার। তো আপনার একটা হ্যাঁ, মিটিং এখন সেট করেন আমাদের আমার সাথে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা আমি আমি অলরেডি আপনাকে মিটিং অ্যাসেসমেন্ট করছি, করে দিব। অলরেডি আপনাদের সাথে একটা মিটিং করছি, সাজ্জাদ ভাইয়ের সাথে আমরা মিটিং করছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ডিটেলস হয়েছিল, জি স্যার। অনলাইনে, কিন্তু ডিটেলস মিটিংটা করি নাই। মানে আমাদের কি আছে, আমাদের যে এলএলসি গুলো আছে, সেই হুম এলএলসি হুম গুলোর এগেনস্টে আমাদের আমেরিকাতে ফিজিক্যাল বিজনেসও আছে। হ্যাঁ, যেমন না আচ্ছা না, আমাদের আমি আচ্ছা। বুঝতে পারছি ভাই। আপনার ফিজিক্যাল জি, বিজনেস ইজ নট রিকোয়ার্ড। আপনার কোম্পানি আচ্ছা ফরমেশন কিভাবে করা হয়েছে, বিজনেস প্ল্যানটা কি, কিভাবে এটা ইউএসসিএস কে দিব, এটা এটা রিকোয়ার্ড। দেখেন, উই আর নট রেজিং ফান্ড, উই আর নট পিচিং ইনভেস্টর যে ভাই আমার ব্যবসা সাকসেসফুল তুমি টাকা দাও। উই আর গিভিং ইট টু ইউএসসিএস। তাদের কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। তাদের কাছে ইমিগ্রেশনের সামনে প্রেজেন্ট করাটা সম্পূর্ণ ডিফারেন্ট, রাইট? আচ্ছা সেইভাবে জিনিসটাকে সেই জায়গা থেকে আমরা দেখি এবং সেই জায়গা থেকে আচ্ছা আমরা প্রিপেয়ার। তো আচ্ছা ভাই, এগুলো কোম্পানি ফরমেশন ফরম্যাটটা আপনাকে আমি মানে 1 ইয়ারতেই বলে দিতে পারি। কারণ বিষয়টা হচ্ছে কোম্পানি ফরমেশনটা আমরা নিজেরাই করছি। হ্যাঁ, মানে যেটা আপনার বিভিন্ন ওয়েবসাইট, যেগুলো ফরমেশন ওয়েবসাইটে আছে, সেখানে যে ডাটাগুলো চাই, নাম, ঠিকানা, এসএসএন নাম্বার, ড্রাইভিং লাইসেন্সের কোম্পানি অ্যাড্রেস, ফরমেশন সহ আমাদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য আপনার কোত্থেকে টাকা আসে, টাকাটা কিভাবে আসে, আপনার ক্লায়েন্টস কে কি হারে আসে, ডিটেলস দিতে হবে। যে কোম্পানি এটার জন্য অফিসের অফিসটা কোথায় আছে এটাও ইম্পর্টেন্ট। কোম্পানিতে আচ্ছা এমপ্লয়ি কারা আছে, কার কি পজিশন, এটা তো একটা কোম্পানি, এটাও দিতে হবে। হুম বুঝতে পারছি, বাট বাট আমাদের কারেন্ট কোনো এমপ্লয়ার নাই আমেরিকাতে, আমাদের কোনো ফিজিক্যাল মানে ইয়ে নাই আর কি। আমরা ওই না, একটা ওই কোম্পানি আন্ডারে। হ্যাঁ হ্যাঁ মানে একটা এমপ্লয়ি, দুইটা এমপ্লয়ি ভাড়া করতে হবে। আমি সেটাই বলতেছি যে আমি আপনাকে গাইডলাইন তখন দিতে পারবো যখন আগে আপনি আমাকে দিবেন। একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা যাই। আপনি একটা আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নেন এবং মিস্টার সাজ্জাদ, আপনি জি স্যার। সো যাদের আরো কিছু কনফিউশন ক্লিয়ারেশনের দরকার আছে, আমরা আশা করি ওইটাতেও জয়েন করবেন, এবং অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করবেন। যারা যারা হচ্ছে আমাদের সাথে একটা ওয়ান টু ওয়ান কনসালটেশন নিতে চাচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, চ্যাট বক্সে দেওয়া হচ্ছে, ফর্মটা ফিল আপ করে একটা ডেট নিয়ে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট। সো আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।